দিল্লি বিধানসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকেই আমরা পশ্চিমবঙ্গে একাধিক বিজেপি নেতার মুখে শুনছি যে 2026 আসবে এবং তাদের সরকার তৈরি হবে। কিন্তু এই কথা বলার কি ভিত্তি আমরা সঠিক ধরতে পারছি না। তার কারণ 2021 সালেও কিন্তু বিজেপি একই ন্যারেটিভ তৈরি করেছিল যে ভোট হবে এবং তারা সরকার তৈরি করবে এবং তৃণমূল সরকার 10 বছর থাকার পর রীতিমতন সরে যাবে। এবং আমরা যেটা দেখেছিলাম 2019 সালে বিজেপির যে লোকসভায় ব্যাকগ্রাউন্ডটা ছিল, 2019 সালে 18টা সিট পেয়েছিল বিজেপি এবং সেই যে একটা বিজেপির হাওয়া এসেছিল পশ্চিমবঙ্গের মাটিতে, সেটাও কিন্তু আর ক্রমে ক্রমে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। আমরা দেখেছি সেই ফলাফল 2024-এর লোকসভা নির্বাচনে এবং তারপর আমরা কিন্তু দেখছি যে প্রত্যেকটা উপনির্বাচনে, অর্থাৎ বিধানসভার যে গত জুন মাসে 4টি উপনির্বাচন হয়েছে এবং নভেম্বর মাসে 6টি উপনির্বাচন হয়েছে, প্রত্যেকটাতে খাতা খুলতে পারেনি বিজেপি। এবং সুতরাং প্রত্যেকটা উপনির্বাচনেই যেখানে এভাবে মুখ থুবড়ে পড়তে হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে, এবং প্রত্যেকটা নির্বাচনেই তারা কিন্তু বুঝতে পারছে যে সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গে তারা পাচ্ছে না, যেটা কিন্তু দিল্লির বিজেপি রীতিমতন সংখ্যালঘু ভোটটাকে ক্যাপচার করেছে। তার মধ্যেই পশ্চিমবঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী রীতিমতন বিরোধী দলনেতা বলেই দিয়েছেন নো নিড সংখ্যালঘু মোর্চা। একবার বলেছেন, দুবার বলেছেন তা না, প্রত্যেকটি জনসভা থেকে তিনি শুধুমাত্র হিন্দুদেরকে একত্রিত হতে বলছেন। গতকালই যখন দিল্লি বিধানসভা নির্বাচনের রেজাল্ট সামনে এলো, সরাসরি মহিষা দলে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন যে হিন্দুদের এক কাট্টা হতে হবে এবং সেই ভিত্তিতেই কিন্তু তারা সরকার তৈরি করবে। কোনো দরকারই নেই অন্য অন্য বিভিন্ন যে ধর্মাবলম্বী মানুষদের ভোট বিজেপির পক্ষে আসার ক্ষেত্রে। এবং সেই যে কথা, সেই যে স্ট্র্যাটেজি, সেটাকে ধরেই যদি পশ্চিমবঙ্গে বিজেপি লড়াইটা করতে চায় 2026 সালে, সেটা যে কত বড় একটা অসুবিধা তৈরি করতে পারে বিজেপির জন্যে, সেটা কিন্তু এই মুহূর্তে আমরা বুঝতেই পারছি। তার কারণ আমরা রিসেন্টলি হরিয়ানার ফলাফল দেখেছি, আমরা রিসেন্টলি দিল্লির ফলাফলও দেখলাম। অর্থাৎ এই যে দুটি রাজ্যের ফলাফল নিয়ে কিন্তু রীতিমতন বিশ্লেষণ করার মতন একটা ঘটনা। তার কারণ এই দুটি রাজ্যে কিন্তু বিজেপি শুধুমাত্র যে হিন্দু ভোটটাকে সামনে রেখে লড়াই করেছে তেমন নয়, বরঞ্চ দুটো রাজ্যেই আগের সরকারের দুর্নীতি সেইটা ছিল প্রচারে এবং এই সরকারকে ফেলতে হবে সেইটা ছিল প্রচারে। এবং আমরা কিছু মনে করিয়ে দিই আপনাদের যে হরিয়ানার ক্ষেত্রে যে কংগ্রেস একদম ক্ষমতায় ছিল, সেই কংগ্রেসের ভোট কেটেছিল গিয়ে আপ, এবং দিল্লিতে যে ঘটনাটা ঠিক উল্টে গেল, দিল্লিতে ক্ষমতায় ছিল আপ, ভোট কাট দাঁড়িয়ে গেল ভোটে কংগ্রেস, এবং বিজেপি বিরোধী যে ভোট সেটা ভাগাভাগি হয়ে যাওয়াতে কিন্তু বিজেপির একটা বিপুল পরিমাণ লাভ হয়েছে বলে মনে করছেন যারা স্ট্যাটিস্টিক্সটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতন তার পরিষদীয় দলের যে বৈঠক, সেখানে জানিয়ে দিয়েছেন যে তৃণমূল চলবে একলা, অর্থাৎ কোনোভাবেই কারোর সঙ্গে জোট কিংবা কারোর সঙ্গে আসন সমঝোতায় যাবে না তৃণমূল কংগ্রেস। এবং সেই যে পদ্ধতি অবলম্বন করা, তার মাধ্যমেই কিন্তু রীতিমতন এই 2026 সালের যে বিধানসভা নির্বাচন তার দাওয়া বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সাংগঠনিক স্তরে আবারও জোর দিচ্ছেন তিনি, প্রত্যেকটা যে নেতা, প্রত্যেকটা যে দলনেতা রয়েছেন, প্রত্যেকজন যে সাংগঠনিক প্রধান রয়েছেন প্রত্যেকটা এরিয়া ভিত্তিক, সেই সমস্ত জায়গায় তাদেরকে রীতিমতন আবারও অ্যাক্টিভ হতে বলছেন। 2026 সালের আগে কি কি ইনফ্রাস্ট্রাকচার, কি কি উন্নতি করতে হবে, কিভাবে মানুষের কাছে আরও যেতে হবে, কিভাবে জনসংযোগ বাড়াতে হবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু পয়েন্ট টু পয়েন্ট একদম মাথায় রাখতে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইটাগড়ের বিধায়ক রীতিমতন তাকে দাঁড় করিয়ে কিন্তু তিনি জানতে চান যে তিনি কিভাবে তার জায়গায় জনসংযোগ করছেন, এবং সেই ভদ্রলোকের কথা অনুযায়ী কিন্তু রীতিমতন উদাহরণ দিয়ে বলেন যে একদম জনসংযোগ করতে হবে, প্রত্যেকটা পকেট ভোট, প্রত্যেকটা কালচার, প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে পৌঁছাতে হবে। এবং অবশ্যই আমরা তাকিয়ে আছি 2025 সালের পূর্ণাঙ্গ বাজেট, তৃণমূল কংগ্রেস সরকার, তৃতীয়বারের তৃণমূল কংগ্রেস সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট যেটা পেশ হতে চলেছে 2025
সালের 12ই ফেব্রুয়ারি সেটা কিন্তু অবশ্যই চমকে ভর্তি থাকবে বলেই আমাদের কাছে খবর। 26 সালের নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কিন্তু 1 ইঞ্চিও জায়গা যে ছেড়ে দেবে না তা বুঝতেই পারছি আমরা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নিজেদের মধ্যে এক একজন নেতা এক এক রকম কথা বলছেন, এক একজন নেতার এক একটা স্ট্র্যাটেজি, সেই নেতার স্ট্র্যাটেজির ওপর অন্যদের ভরসা আছে কিনা সেটাও জানেন না সেই নেতা। এইভাবে যে চলছে সেটা আদৌ কতটা ফলপ্রসূ হবে 2026-এর নির্বাচনে আমরা জানি না, কিন্তু বিভিন্ন রকম ভাতার কথা, বিভিন্ন রকম লোভ দেখানোর কথা কিন্তু আমরা বিজেপির বিভিন্ন নেতার মুখেও শুনতে পাচ্ছি। ঠিক যেমন আমরা শুনতে পেয়েছি যে পশ্চিমবঙ্গে এখন যে সমস্ত ভাতাগুলো রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার বলুন কিংবা কন্যাশ্রী কিংবা বাংলার বাড়ি, প্রত্যেকটা প্রকল্পই থাকবে, বিজেপি আসলে নাম চেঞ্জ হয়ে যাবে এবং টাকার পরিমাণও বৃদ্ধি পেয়ে যাবে। এই যে বক্তব্য রাখছেন বিজেপি নেতারা, অবশ্যই সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা লোভ দেখানো হিসেবে ঠিকই আছে, কিন্তু তারা কতটা বিশ্বাস করাতে পারছেন সেটা কিন্তু অবশ্যই একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং বারংবার শুভেন্দু অধিকারীর মুখে আমরা যে কথাটা শুনেছি যে 5% অর্থাৎ 38 থেকে 40% ভোট পশ্চিমবঙ্গে রয়েছে, হিন্দু ভোট রয়েছে বিজেপির পক্ষে, এবং সম্পূর্ণ সংখ্যালঘু ভোট ছেড়ে দিলে আর 5% হিন্দুকে একত্রিত করতে হবে, এবং সেই ভোটটা বিজেপির পক্ষে এলেই বিজেপি নাকি একদম ক্ষমতা পাবে। এবং সেই জায়গাটা কিন্তু কতটা যে কঠিন সেটা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যতক্ষণ না পর্যন্ত একদম গ্রাউন্ড লেভেলের সংগঠনকে মজবুত করছেন কোনো দল, তারা কিন্তু বুঝতে পারবেন না। তার কারণ দিল্লি কিন্তু একটা কসমোপলিটান সিটি, তাই দিল্লির লিটারেসি রেট অনেক বেশি, দিল্লিতে চাকরি করে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি, যাদের ওপর কিন্তু রীতিমতন সহজভাবে এই টিভিতে যে ডিবেটগুলো হয়, সাধারণ নেতারা যে কথাগুলো বলেন খুব সহজে পৌঁছে যায়। তাদের প্রত্যেকের কাছে মোবাইল রয়েছে, তাদের প্রত্যেকের স্মার্টফোনের অ্যাক্সেস রয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের প্রত্যেককে কিন্তু এই যে বাজেট হলো যেখানে 12 লাখ টাকা ছাড় পেল মানুষ, তারা কিন্তু এর আওতায় পড়ছেন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটাও কিন্তু অন্য, এবং সেই অনুযায়ী মানসিকতাও চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিস্থিতিও চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি দিল্লির সম্পূর্ণ ভোটারের তালিকাটা আপনাদের একবার বলি, সংখ্যাটা বলি, সেটা কিন্তু 1.5 কোটি মাত্র, এবং পশ্চিমবঙ্গের সামগ্রিক জনসংখ্যাটা কিন্তু 10 কোটি, এবং দিল্লির ক্ষেত্রে 5% ভোট আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 5% ভোট নিজেদের দিকে ফেরানো, সেটা কিন্তু বহু যোজন একটা দূরত্ব হয়ে যায়। এবং এই যে 10 কোটি ভোটারের 5% সেটা কিন্তু বিজেপির পক্ষে আনতে বিজেপির বেশ খানিকটা বেগ পেতে হবে বই কি। কিন্তু অবশ্যই রাজনীতিতে কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। 1 বছর 3 মাস এখনো বিজেপির হাতে সময় আছে, এখনো বিজেপি নিজেদেরকে জড়ো করতে পারবে এক ছাতার তলায়। সেটা যদি করতে পারে তাহলে কিন্তু একটা জোরদার ফাইট হলেও হতে পারে। তার যদি না করতে পারে, বিজেপির বর্তমান যা সাংগঠন, বর্তমানে বিজেপি যেভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে রয়েছে, বিজেপির বিভিন্ন নেতার বিভিন্ন ছাতার তলায় বিজেপি কর্মীরা যেভাবে শেল্টার খুঁজছেন যে কোন নেতা আসল ছাতা, কোন নেতার নকল ছাতা, কোন নেতা আসল পদ্ম, কোন নেতা নকল পদ্ম, এইভাবে যে একটা চলছে লড়াই, সেটার তলায় কিন্তু অনেকেই ভিজে যাবেন, এবং কোনো ছাতার তলাতেই শেষ পর্যন্ত ঢুকতে না পেরে সেই ভদ্রলোকরা বা সেই ভোটাররা কিন্তু একদম রীতিমতন বাম কংগ্রেসে না ভোটটা দিয়ে ফেলেন। এইটা কিন্তু এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং হিন্দু বাঙালি এই ভোটটাকে একত্রিত করতে চাইছে বিজেপি। তা যদি করতে হয় তাহলে কিন্তু একটা বড় ছাতার দরকার, বিভিন্নভাবে 3টে ছাতা 4টে ছাতা তা দিয়ে কিন্তু হবে না। সেটা কি বিজেপি নেতারা বুঝতে পারছেন? আমরা জানি না, অবশ্যই তাকিয়ে থাকবো বিজেপি স্ট্র্যাটেজির দিকে। রাজ্যে এসছেন, আপনাদের আরও একবার মনে করিয়ে দিই, RSS প্রধান মোহন ভাগবত তিনি কি বক্তব্য রাখেন, তিনি কি পরামর্শ দেন, সেই নিয়ে বিজেপি কতদূর একত্রিত হতে পারে, একটা ছাতা তৈরি করতে পারে, নাকি দিকভ্রষ্ট হয়ে যায় বৃষ্টি নামলেই সেই তাদের ভোটারদেরকে সামলাতে, সেটা অবশ্যই বিজেপির থেকে কিন্তু এখন আমরা দেখব। এবং অবশ্যই লক্ষ্য রাখবো তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি লড়াইটা জমছে, নাকি একদম ফাঁকা মাঠে আবারও গোল দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার জনপ্রিয়তা। সেই সমস্ত খবরের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ।